এই সাব্বিরের গ্রেফতারটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তিনি আসলে যেটি করতেন সেটি হলো সরকারের সমালোচনা করতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করতেন, একদমই মানে শেখ হাসিনাকে সমালোচনা করার ফলে মুশতাক, তারপরে হচ্ছে যে ওগুলি আমাকে মনে করাইছে আর একটু বেশি সময় থাকলে মানে শেখ হাসিনার থেকে তো আপনারা একটু ভালো স্যার, তো একটু ভালো হচ্ছেন আর কি স্যার, মানে কিন্তু ডিগ্রিতে তফাৎ, বৈশিষ্ট্যে না স্যার। প্রফেসর আসিফ নজরুল আসলে প্রফেসর ইউনূসের কাছে থাকলে এগুলি প্রশ্ন প্রফেসর ইউনূসকে বলা উচিত। আমার মনে হয়েছে যে প্রফেসর ইউনূস আমাদেরকে মিথ্যাবাদী বলছে, যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার, আপনারা এই করিডোর নিয়েই বলি, করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করি নাই যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে যে আমরা এখানে একটা করিডোর দিতে যাচ্ছি। তেনায়া পেঁচায়া হাই রিপ্রেজেন্টেটিভ বলছে যে এইখানের মধ্যে একটা ত্রাণ করিডোর হচ্ছে, মানবিক করিডোর না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বললেন? যারা এগুলি বলতেছে শুধু মিথ্যা কথা বলতেছে, জাতির উদ্দেশ্যে ভাষণ। আমিও তো বলছি আমি মিথ্যাবাদী, কারণ আমার বন্ধু শাকিল, তার স্ত্রী রূপা, তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই হত্যা মামলা তাদের জামিন পাইতে কোন জায়গায় আটকায়? আমি তো আটকানোর জায়গা দেখি না। মামলা থাক, হত্যা মামলা থাক, আরো 10টা মামলা থাক, কিন্তু তাদেরকে জামিনে কোথায় আটকায়? আমি তো আইনের জামিনে আটকাইতে দেখি না স্যার, আমাকে যদি একটু আলোকিত করতেন। একই তো কথা, সরকারের পছন্দ করে না আপনারা এখন মানে সরকারের বিরুদ্ধে, সেজন্য আপনি আদালতে রাখা দিচ্ছেন, মানে তাদের জামিন হবে না, আজকে 10 মাস হয়েছে। এইটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন, প্রফেসর আসিফ নজরুল, কোনোভাবে কি সরকার প্রধানকে না জানিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের বিদেশে যাওয়া সম্ভব? আমাদের মতো একটা সরকারে এই জিনিসগুলোর কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক, অস্বাভাবিক না। আপনি বিপ্লব উত্তর বা গণ অভ্যুত্থান উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে এটার ছায়া দেখবেন। আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো। সর্ব ক্ষমতাধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেল, মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেত। খেয়াল করে দেখেন, এটা একটা নর্মাল পিরিয়ড না, এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় যেটা খুব ব্যাকরণ মতো হয় না। এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা, সত্যি অন্যরকম। এই যে দেখতেছি যে একজন ইউটিউবার গুম হয়েছে কিনা এই আলোচনার মধ্যে জানা গেল তিনি 2 মাস ধরে গ্রেপ্তার। সাব্বির না কি নাম, তিনি জননিরাপদ, সাব্বির নাম, সরি আমি সাব্বির না কি নাম না, তিনি নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির সরকার। তিনি জননিরাপত্তা আইন ও সন্ত্রাস বিরোধী আইনের মামলা অভিযুক্ত। বিগত আমলে প্রণীত এইসব আইন দিয়ে একটা ইউটিউবারে প্রফেসর নজরুল, মানে আমার আর কিছু বলার নাই। মানে আপনি মানে আমার খালি মনে হয় যে আপনি কিভাবে এগুলি মানে সহ্য করেন, বা মানে এটা কেমনে এটা সম্ভব আপনারা থাকতে? আমি আপনাকে খালেদ বলি, একটা কথা হচ্ছে কি, আমাদের এই আমলে মত প্রকাশের যে স্বাধীনতা আছে, আপনি বিশ্বাস করেন, আমি অনেস্টলি বলি, বাংলাদেশে কোনো আমলে এটা ছিল না। আপনি শুধু আমার ক্ষেত্রে দেখেন, আমার ক্ষেত্রে কত মিথ্যাচার, কত জঘন্য চরিত্র হনন তারই কথা। বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন আছে, পেনাল কোড বলেন, সন্ত্রাস দমন আইন বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, কতগুলো আইনে মানে অপরাধযোগ্য ভাবে আমার সম্পর্কে চরিত্রহানি কর, মিথ্যা কথা, আমার নিরাপত্তা বিঘ্নিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এর জন্য কেউ মামলা করেছে, আমাদের ইউনূস স্যারের বিরুদ্ধে করা হয়েছে, রেজওয়ানার বিরুদ্ধে করা হয়েছে, আমাদের সালাউদ্দিন স্যারের বিরুদ্ধে করা হয়েছে, কত উপদেষ্টার বিরুদ্ধে করা হয়েছে। এটার জন্য কি আমরা সরকার থেকে কোনো মামলা করেছি? আমরা করি নাই। এখন ধরেন জননিরাপত্তা প্রশ্নে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জননিরাপত্তা নিয়ে ডিল করে, আমি আপনাকে অনেস্টলি বলি, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে কঠিন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো। এই সরকার কিন্তু একটি জনতুষ্টিমূলক সরকারই মোরললেস, কারণ আমরা দেখতে পাচ্ছি যে জনতার মধ্যে থেকে যেই কথাটা উঠতে থাকে বা যেই দাবিটা সামনে আসে, সেই দাবিটার ক্ষেত্রে আপনারা কি বলবো যে মানে একটা হার স্বীকারই করেন। এই সাব্বিরের গ্রেফতারটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তিনি আসলে যেটি করতেন সেটি হলো সরকারের সমালোচনা করতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করতেন, একদমই মানে শেখ হাসিনাকে সমালোচনা করার ফলে মুশতাক, তারপরে হচ্ছে যে ওগুলি আমাকে মনে করাইছে আর একটু বেশি সময় থাকলে, মানে শেখ হাসিনার থেকে তো আপনারা একটু ভালো স্যার, তো একটু ভালো হচ্ছেন আর কি স্যার, মানে কিন্তু এটা ডিগ্রিতে তফাৎ, বৈশিষ্ট্যে না স্যার। খালেদ আমি একটু বলি, হ্যাঁ, আমি কিন্তু সাব্বিরের কেসটা পুরোপুরি জানি না, এক্স্যাক্টলি সাব্বির কি লিখেছে জানি না, ফলে আপনি যেটা বলছেন না হয়তো আমি আপনাকে প্রপারলি উত্তর দিতে পারছি না। কিন্তু আমি আপনাকে বলি, আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে যারা ঢাকা টিচার আছেন, সাংবাদিক আছেন, তারা ডক্টর ইউনূসকে যেইভাবে সমালোচনা করে, এটা আপনি শেখ হাসিনার আমলে কল্পনাও করতে পারতেন। এবং আপনি আপনি দেখেন মানে এত বাজে কথা বলেছে, মানে একটা এত বয়স্ক এত সম্মানিত মানুষ সম্পর্কে আপনি যদি এসব ক্লিপ দেখেন, এটা কি কোনো ব্যবস্থা নিচ্ছে? আমরা কি আমাদের বিরুদ্ধে কথা বলেছেন, ব্যবস্থা নিয়েছি? সাব্বিরের কেসটা যেটা আমি পুরো জানি না, উনি ফেসবুকে কি লিখেছে। প্রফেসর আসিফ নজরুল, আপনি শেখ হাসিনার দোর্দণ্ড শাসন আমলে
আপনি শেখ হাসিনার উপদেষ্টাদের একজন সালমান এফ রহমান সাহেবের টেলিভিশনে বসে আপনি যেভাবে তার সমালোচনা করেছেন, মানে শুধু আপনাকে এবং নুরুল কবির ভাইকে ধরলে মানে মনে হয় যে বাংলাদেশ ওই সময় অনেক স্বাধীন ছিল, যেই কারণে আবার আলী রিয়াজ স্যার আমাকে বলছে যে আমি ফেসিবাদের পক্ষে কথা বলছি। আমি বলতেছি হচ্ছে যে আপনারা যারা বলতে চাইছেন তারা কিন্তু বলতে পারছেন, মানে হয়তো আপনাদের কিছু তো মানে ক্ষতি তো হয়েছেই, কিন্তু না খালেদ 1 মিনিট, খালেদ জি বলেন। আপনি কিন্তু এই কথা আগেও বলেছেন, আমি ক্লিয়ার করি আপনাকে। আমরা যেটুক বলেছি তার চেয়ে 10 গুণ বেশি বলতে চেয়েছিলাম। আমরা বলতে চেয়েছিলাম শেখ হাসিনা হচ্ছে চোর, শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ পাচার করছে, তার ছেলে হচ্ছে দুর্নীতিবাজ, তার বোন হচ্ছে দুর্নীতিবাজ। আমরা বলতে চেয়েছিলাম ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা বলতে চেয়েছিলাম এই নির্বাচনগুলো করা হচ্ছে, এই ভুয়া নির্বাচন করা হচ্ছে বাংলাদেশকে ভারতের কাছে বেচে দেওয়ার জন্য। আমি তো 2019 পরে চলে আসছি জার্মানিতে। আমি তবে 2018 মানে আমি শুনতে পাই, প্রফেসর আসিফ নজরুল দেখেন আমার শোনাটা কিরকম, আমি শুনতে পাই যে আপনাদেরকে টেলিভিশনে নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল কোন টেলিভিশনে, কিন্তু আমি যেই শুনেছি যে আপনাকে নিষেধাজ্ঞা, আমি তখনই আপনাকে অনুরোধ করে 3 বার 5 বার 7 বার অনুরোধ করে আপনাকে টিভিতে নিয়ে আসে, আপনার মনে আছে নিশ্চয়ই। আপনি বরং মানে আমি শুনতাম অন্য টেলিভিশন আপনাকে নিতে পারে না, আর আমিও আপনাকে নিতে পারতাম না, আপনাকে অনুরোধ করে আপনি সময় দিতে পারতেন না। আচ্ছা বলি আমি পার্থক্যটা কোথায়। যেমন আমি সবচেয়ে বেশি যেতাম মতিউর রহমান চৌধুরী চ্যানেল আইতে। আপনি জিজ্ঞেস করে দেখেন চ্যানেল আইয়ের শাইখ সিরাজ উনি যখন আমাকে বললো দেখি না কেন, আমি বললাম আপনারা প্রোগ্রামে ডাকেন না, দেখবো কিভাবে। উনি আমাকে কি বলেছে জানেন? বলে আমাদের ঘরের উপর রেখা বন্দুক চালাবেন আর আমরা ঝামেলা পড়বো, আমরা আপনাকে ডাকবো। মানে ডাকার অবস্থা ছিল না। আমার প্রফেসর আসিফ নজরুল আসলে প্রফেসর ইউনূসের কাছে থাকলে এগুলি প্রশ্ন প্রফেসর ইউনূসকে বলা উচিত। আমার মনে হয়েছে যে প্রফেসর ইউনূস আমাদেরকে মিথ্যাবাদী বলছে, যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার, আপনারা এই করিডোর নিয়েই বলেন। করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করি নাই যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে যে আমরা এখানে একটা করিডোর দিতে যাচ্ছি। তেনায়া পেঁচায়া হাই রিপ্রেজেন্টেটিভ বলছে যে এইখানের মধ্যে একটা ত্রাণ করিডোর হচ্ছে, মানবিক করিডোর না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বললেন? যারা এগুলি বলতেছে শুধু মিথ্যা কথা বলতেছে, জাতির উদ্দেশ্যে ভাষণ। আমিও তো বলছি আমি মিথ্যাবাদী, কারণ এই কথা আমি কারে গিয়ে বলবো? আমিও তো বলছি, এটা উনারা বলছেন এবং উনারা এটা নিয়ে কথাও চালাইছেন। এটা কেমনে হলো? স্যার কিছু বক্তব্য সম্পর্কে বলেছেন মিথ্যাবাদী, একটু জেনারেলাইজ হয়ে গেছে, কিন্তু স্যার কিছু বক্তব্য, কিছু মিথ্যা কথা তো বলা হয়েছে খালেদ, কিছু মিথ্যা কথা বলা হয়েছে, কিছু কথা ছিল কারেক্ট। এবং স্যার যে কথাগুলো মিথ্যা ছিল হয়তো সেটা উদ্দেশ্য করে বলেছেন। আমি আপনাকে বলি আমি তো সরকারের স্পোকসম্যান না, হ্যাঁ, আমরা তো এগুলি করে দিই, আমরা তো কাউকে গুম করি নাই। কিন্তু জামিন দেওয়ার ক্ষেত্রে কি করেছে প্রফেসর আসিফ নজরুল আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধরেন আমার বন্ধু শাকিল, তার স্ত্রী রূপা, তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলায় তাদের জামিন পাইতে কোন জায়গায় আটকায়? আমি তো আটকানোর জায়গা দেখি না। মামলা থাক, হত্যা মামলা থাক, আরো 10টা মামলা থাক, কিন্তু তাদেরকে জামিনে কোথায় আটকায়? আমি তো আইনের জামিনে আটকাইতে দেখি না। স্যার আমাকে যদি একটু আলোকিত করতেন। একই তো কথা, সরকারের পছন্দ করে না, আপনারা এখন মানে সরকারের বিরুদ্ধে, সেজন্য আপনি আদালতে রাইখা দিচ্ছেন, মানে তাদের জামিন হবে না। আজকে 10 মাস হয়েছে। আচ্ছা আমি মাঝখানে আপনার কথা শুনি নাই, বাট আমি বুঝতে পারছি আপনি শাকিল ফারজানার উপর কথা বলেছেন। দেখেন আপনাকে আমি একটা স্পষ্ট কথা বলি, আপনারা একটু জিনিস লক্ষ্য করবেন, কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বিচারিক আদালতে থেকে জামিন হয়েছে, কিছু ক্ষেত্রে হওয়ার পরই আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শোন অ্যারেস্ট দেখিয়েছে, কারণ অন্য কেউ লোক মামলা করে দিয়েছে। যেমন একটা এক্সাম্পল আপনাকে বলি, ইঞ্জিনিয়ার মোশাররফ, সাবেক এমপি দবিরুল ইসলাম, ওনারা অসুস্থ, ওনারা কিন্তু জামিন পেয়েছে, 3-4টা মামলা জামিন পেয়েছে। তারপর সাথে সাথে জামিন পাওয়ার সাথে সাথে, এখন বিএনপি করে না জামাত করে নাকি ছাত্ররা করে আমি জানি না, সাথে সাথে একটা মামলা হয়, সাথে সাথে শোন অ্যারেস্ট দেখায়। আপনি এগুলি স্ক্রুটিনাইজ করে দেখেন, অনেক কিছু ডাইমেনশন আছে। এই পরিস্থিতি বাংলাদেশে কখনো হয় নাই। আমি আপনাকে শুধু একটা তথ্য দেই, কারণ আমারও কিছু বন্ধু বান্ধব আছে যারা এখন সরকারি চাকরি করেন, তাদের একজনের সঙ্গে পরিচয় করাই দিলেন, তিনি উত্তরাঞ্চলের একটি জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমাদের সমন্বয়কদের একজন তাকে একটা ফোন করা ওইখান থেকে উদ্যোগ করায় নিয়ে আসছেন। এই হচ্ছে গল্প। তারপরে আর স্বাভাবিকভাবে মামলা কার্যটা কেমনে চলবে? আর আমাদের দর্শকদের মধ্যে দুইটা জায়গায় না আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো আইন মন্ত্রণালয়ের অধীনে। অসম্ভব কোন সমন্বয়কের ফোনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করব? পরীক্ষা হয়তো আপনার অজান্তেও হইতে পারে, আমি জানি না তাকে অসম্ভব হতে পারে, আমি জানি না, কিন্তু অসম্ভব। আচ্ছা
আপনি আমাকে এরকম চিনেন? না। আমি শেখ হাসিনাকে ভয় পাই না, একটা সমন্বয়ক বলবে আমি ওটা চেঞ্জ করে দিব। আচ্ছা। এখন শোনেন, আমাদের এখানে শোনেন, আমাদের এখানে কিছু চেঞ্জ হয়েছে। যেটা হয়েছে, আপনার স্থানীয় পর্যায়ে আইনজীবীদের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। কিছু কিছু বিচারক আছে, তারা ইনসিকিউর ফিল করেছে, বিকজ ওই এলাকায় তাদের জাজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন আছে, মানুষ ক্ষিপ্ত ছিল, তারা রিকোয়েস্ট করে জায়গা চেঞ্জ করেছে। আর কিছু কিছু বিচারকের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ ছিল, তাদের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা হয়েছে। এখানে কোনো সমন্বয়কের কথায় বা কারো কথায় আমরা কাউকে পরিবর্তন করি নাই, সরি। ওকে। আপনাকে যে বলেছে, আমি তাকে চ্যালেঞ্জ করলাম, আপনি উনাকে বললেন আমার সাথে গোপনে যায় দেখা করে বলতে দেখাতে, আমি তাকে প্রতিকার দিব যদি এরকম কিছু আমার অজান্তেও হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে বলবো অবশ্যই, এবং জি, তিনিও নিশ্চয়ই sure. আজকে এই অনুষ্ঠান দেখছেন এবং তিনি নিশ্চয়ই সরাসরি Sure, বলবেন হয়তো most welcome. হয়তো